এই বলে মণিমালা জলপরি গোভূতের সামনে একটি জাদুর আপেল প্রকট করে। তারপর গোভূত আপেলটি খেয়ে নেয় আর সাথে সাথেই সে আগের মতো গরুর রূপে ফিরে আসে। সকালবেলা শিবানী তাদের গোয়াল ঘরে গরুকে খেতে দিতে গিয়ে দেখে তাদের গরুর গোটা শরীর নীল হয়ে গেছে আর তার মুখ থেকে ফেনা কেটে মাটিতে লুটিয়ে পড়ে আছে। ওগো, তাড়াতাড়ি এদিকে এসো, দেখো আমাদের গরুর কি হয়েছে, ওর গোটা শরীর নীল হয়ে গেছে। শিবানীর কান্নার আওয়াজ শুনে শিবনাথ দৌড়ে সেখানে আসে আর তাদের গরুর এই অবস্থা দেখে সেও কান্নায় ভেঙে পড়ে। কিন্নি, আমাদের গরু যে আর নেই, ওর গোটা শরীর একেবারে নীল হয়ে গেছে। হায় 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 হায়। সাত সকালে শিবানী ও শিবনাথের কান্না শুনে তার প্রতিবেশী নবীন সেখানে ছুটে আসে আর সমস্ত কিছু দেখে সে বলে, এ নিঘাত সাপের কামড়ে এমন হয়েছে। চুপ কর শিবনাথ, কাঁদিস না। কি আর করা যাবে বল, কাঁদলে তো আর তোর গরু ফিরে আসবে না। নবীন ঠাকুরপো, আমাদের গরুর দুধ বেচেই যে আমাদের সংসার চলতো, এবার কি হবে বলো তো? সে অন্য কোনো ব্যবস্থা দেখতে হবে। শোন শিবনাথ, আর দেরি করিস না, চল এবার আমরা গরুটাকে নিয়ে ভাগাড়ে যাই। এরপর নবীন আর শিবনাথ মিলে তাদের গরুটাকে বাঁশে বেঁধে বাঁশ বাগানের পথ ধরে ভাগাড়ের দিকে হেঁটে যায়। তারপর ভাগাড়ে পৌঁছে সেখানে তাদের গরুকে সমাধি দেয়। চল শিবনাথ, এবার আমরা নদীতে হাত পা ধুয়ে বাড়ি ফিরে যাই, অনেক বেলা হলো। এরপর নবীন আর শিবনাথ মিলে নদীর ঘাটে হাত পা ধুতে যায়। আমি যে আমার লক্ষ্মী গরুকে খুব ভালোবাসতাম, ওকে ছাড়া আমি কি করে থাকবো? সারাটা দিন যে ওকে নিয়েই কাটতো, কখনো খেতে দিতাম, কখনো গা ধুইয়ে দিতাম। আমার গরু আমাকে ছেড়ে চলে গেল। এই বলে নদীর ঘাটে শিবনাথ খুব ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে আর তার কান্নার শব্দ গিয়ে পৌঁছায় সেই নদীর গভীরে মণিমালা জলপরীর কানে। আহারে, ওই লোকটা ওর গরুকে কতই না ভালোবাসতো। গরুর শোকে দিশেহারা। সত্যি কিছু মানুষ তাদের পোষ্যদের তাদেরই পরিবারের একজন মনে করে। এরপর শিবনাথ ও নবীন ভাগাড়ের ধারের নদীর ঘাট থেকে বাড়ির দিকে চলে যায়। শিবানী, আমার এই শূন্য গোয়াল যে আমি আর দেখতে পারছি না। আমার সাধের গরুকে আমি নিজে হাতে ভাগাড়ে রেখে এলাম। ওগো, তুমি নিজেকে একটু শক্ত করো, দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। চলো এবার দুমুঠো কিছু খেয়ে নেবে, চলো। এরপর ধীরে ধীরে সন্ধ্যা নামে আর আকাশে পূর্ণিমার চাঁদ একেবারে ঝলমল করতে থাকে। ঠিক তখনই ভাগাড়ে একটি গরুর আত্মাকে জেগে উঠতে দেখা যায়। আমি আমার প্রভুকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না, কিন্তু কি আর করি, আমি যে এখন আর সাধারণ গরু নেই, আমি গোভূত হয়ে গেছি। গোভূতটি এই কথা বলে হাঁটতে হাঁটতে নদীর ঘাটের দিকে যায়। সেখানে গিয়ে সে খুব ডাকতে থাকে আর তার ডাক শুনে নদীর জলের উপর মাথা তোলে মণিমালা জলপরী। আমি সব জানি, তোমার প্রভু তোমাকে খুব ভালোবাসতেন। সেও তোমাকে হারিয়ে খুব দুঃখে আছে। হে জলপরি, তুমি আমার প্রভুকে চেনো? হ্যাঁ, চিনি বই কি। সে তো কাল নদীর ঘাটে খুবই কান্নাকাটি করছিল। তোমাকে ছাড়া কি করে তার দিন চলবে সেই নিয়েই সে খুব চিন্তিত। আমার খুব চিন্তা হচ্ছে, এখন আমার প্রভু কেমন আছে, তুমি কি আমায় বলতে পারো? হ্যাঁ, আমি তোমার প্রভুর বাড়িতে কালকে সকালে গিয়ে দেখে আসতে পারি সে এখন কেমন আছে। ঠিক আছে জলপরি, তবে তুমি তাই করো। এরপর মণিমালা জলপরী নদীর জলে ডুব দিয়ে চলে যায়। পরের দিন সূর্য উঠতেই মণিমালা জলপরী আবার নদীর জলের উপর মাথা তোলে। তারপর সে জাদু করে নদীর ঘাটে একটি বউয়ের রূপ ধারণ করে। আমি এবার শিবনাথের বাড়িতে গিয়ে দেখে আসি তারা এখন কেমন আছে।
এই বলে মণিমালা জলপরি হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছায় শিবনাথের বাড়ির কাছে। সেখানে সে আড়াল থেকে দেখে গোয়ালের পাশে একটি কমলালেবু গাছের নিচে বসে আছে শিবনাথ। তুই কোথায় চলে গেলি লক্ষ্মী? দেখ, তোর জন্য ঝুড়ি ভর্তি কচি ঘাস কেটে নিয়ে এসেছি, কিন্তু কোথায় তুই? আমাদের ছেড়ে যে তুই চলে গেছিস। তুমি আর মন খারাপ করো না, আমাদের জমিতে গিয়ে দেখো যদি কিছু ফসল ফলানো যায়। ফসল ফলাতে গেলে তো জমিতে নাঙল দিতে হবে, আর নাঙল টানার জন্য লক্ষ্মী যে আর নেই। কি যে করি? শিবানী ও শিবনাথের অবস্থা দেখে মণিমালা আবার নদীর ঘাটের দিকে ফিরে যায়। তারপর সে রূপ বদলে নদীর জলে ডুব দেয়। সেই দিনই রাতের বেলায় আবার গোভূত জেগে ওঠে, তারপর নদীর ঘাটে আসে। আমি গিয়েছিলাম তোমার প্রভুর বাড়ি, তারা যে খুবই দরিদ্র, তোমাকে ছাড়া